আজ থেকে প্রায় 2500 বছর আগেকার কথা। সময়টা খ্রিস্টপূর্ব 321 অব্দ। ভারতবর্ষ তখন ছোট ছোট নানা রাজ্যে বিভক্ত, আর এই সব রাজ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সম্পদশীল ছিল মগধ। কিন্তু মগধের সিংহাসনে তখন বসে আছেন নন্দবংশের শেষ রাজা ধননন্দ। রাজা হিসাবে তিনি অত্যন্ত অহংকারী এবং প্রজাপীড়ক। তার অত্যাচারে সাধারণ মানুষ একেবারে অতিষ্ঠ। আর ঠিক সেই সময় উত্তর পশ্চিম ভারত থেকে ধেয়ে আসছে এক বিশাল বিপদ, গ্রিক বীর আলেকজান্ডারের বিশাল সৈন্যবাহিনী। দেশের এই চরম বিপদের দিনে মগধের রাজদরবারে এসে উপস্থিত হলেন এক সাধারণ ব্রাহ্মণ পণ্ডিত। তার নাম ছিল চাণক্য। চাণক্য রাজা ধননন্দকে সতর্ক করে বললেন, মহারাজ, বিদেশি শত্রুরা আমাদের শিয়রে। এই মুহূর্তে সমস্ত ভারতীয় রাজাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আপনি মগধের রাজা, এই ঐক্যের নেতৃত্ব আপনাকেই করতে হবে। কিন্তু অহংকারী ধননন্দ এই সাধারণ ব্রাহ্মণের কথায় কর্ণপাত করলেন না। উল্টে তিনি চাণক্যকে অপমান করে রাজসভা থেকে তাড়িয়ে দেওয়ার আদেশ দিলেন। রক্ষীরা চাণক্যকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। সেই ধাক্কায় চাণক্যের মাথার শিখাটি খুলে গেল। অপমানিত ক্ষুব্ধ চাণক্য রাজসভার মাঝখানে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন, যতদিন না আমি এই অহংকারী এবং অত্যাচারী নন্দবংশের সমূলে বিনাশ করছি, ততদিন আমি আমার শিখা বাঁধব না। অপমানিত চাণক্য মগধ ত্যাগ করলেন। তার মনে জ্বলছে প্রতিশোধের এক ভয়ঙ্কর আগুন, আর চোখে খুঁজছেন এমন একজনকে যে তার স্বপ্ন পূরণ করতে পারবে। হঠাৎ একদিন জঙ্গলের পথে তার চোখে পড়ল একদল ছেলে খেলা করছে। তারই মধ্যে একটি ছেলে অনেক উঁচুতে পাথরের উপর বসে রাজা সেজেছে, আর বাকিরা সব তার কাছে বিচার চাইতে আসছে। চাণক্য অবাক হয়ে দেখলেন, ওই বয়সেই ছেলেটি কি অদ্ভুত দক্ষতায় এবং ন্যায়ের সাথে বিচার করছে। তার চোখে কোনো ভয় নেই, কণ্ঠে অদ্ভুত এক গাম্ভীর্য। চাণক্য বুঝতে পারলেন এই ছেলেই সেই হীরকখণ্ড যাকে তিনি খুঁজছেন। তিনি জানলেন তার নাম চন্দ্রগুপ্ত। এক সাধারণ রাখালের আশ্রয়ে সে বড় হচ্ছে। চাণক্য কাল বিলম্ব না করে 1000 কারসাপন দিয়ে চন্দ্রগুপ্তকে কিনে নিলেন। আর শুরু হলো ভারতের ইতিহাস বদলের এক নতুন অধ্যায়ের। চাণক্য চন্দ্রগুপ্তকে নিয়ে এলেন ভারতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তক্ষশিলায়, এবং নিজের হাতে তিনি চন্দ্রগুপ্তকে গড়তে লাগলেন। অস্ত্রচালনা, রাজনীতি, কূটনীতি, রণকৌশল সব কিছুই চাণক্য তিল তিল করে চন্দ্রগুপ্তের মস্তিষ্কে গেঁথে দিলেন। এক সাধারণ রাখাল বালক পরিণত হলেন এক অদম্য যোদ্ধায়। শিক্ষা শেষ, তারা সরাসরি মগধের কেন্দ্রস্থলে আক্রমণ করে বসলেন। কিন্তু ধননন্দের বিশাল বাহিনীর সামনে তারা শোচনীয়ভাবে পরাজিত হলেন। প্রাণ বাঁচাতে তাদের জঙ্গলে পালিয়ে যেতে হলো। সেখানে একদিন তারা দেখলেন এক বৃদ্ধা মা তার সন্তানকে গরম রুটি খেতে দিয়েছেন। ছেলেটি ক্ষুধার্ত থাকায় সোজা রুটির মাঝখানে হাত দিয়ে আঙুল পুড়িয়ে ফেলেছে। বৃদ্ধা মা তখন হেসে বললেন, তুই তো দেখছি ঠিক চাণক্য ও চন্দ্রগুপ্তের মতো বোকা। আগে চারপাশ থেকে একটু একটু করে ভেঙে খা, তারপর মাঝখানে হাত দিবি। এই সামান্য কথাটি চাণক্য এবং চন্দ্রগুপ্তের চোখ খুলে দিল। তারা তাদের ভুল বুঝতে পারলেন। এবার তারা তাদের কৌশলে পরিবর্তন করলেন। মগধের সীমান্তবর্তী ছোট ছোট রাজ্যগুলোকে তারা জয় করতে শুরু করলেন। ধীরে ধীরে তাদের শক্তি বাড়তে লাগলো। অবশেষে এক বিশাল বাহিনী নিয়ে চন্দ্রগুপ্ত মগধের দিকে অগ্রসর হলেন, এবং শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। চন্দ্রগুপ্তের রণকৌশল এবং চাণক্যের কূটনীতি কাছে ধননন্দের সেনাদল পরাজিত হলো। খ্রিস্টপূর্ব 321 অব্দ প্রতিষ্ঠিত হলো ভারতের ইতিহাসের শ্রেষ্ঠ এবং অন্যতম সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। কিন্তু চন্দ্রগুপ্ত এখানেই থেমে থাকলেন না। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি সেলুকাস নিকেটর যখন পুনরায় ভারতে আক্রমণ করলেন, তখন চন্দ্রগুপ্তের বিশাল বাহিনীর সামনে গ্রিক সৈন্যরা টিকতে পারল না।
সেলুকাস শোচনীয়ভাবে পরাজিত হয়ে সন্ধি করতে বাধ্য হলেন। অখণ্ড ভারতের এক বিশাল ভূখণ্ড চন্দ্রগুপ্তের পদানত হল। সম্রাট চন্দ্রগুপ্ত কেবল একজন মহান যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ শাসকও। তার রাজত্বকালে দেশে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করছিল। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে মগধে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। টানা 12 বছর সাধারণ মানুষের কষ্ট দেখে সম্রাটের হৃদয় ভেঙে গেল। সমস্ত ক্ষমতা এবং ঐশ্বর্য তার কাছে অর্থহীন মনে হতে লাগল। খ্রিস্টপূর্ব 298 অব্দে তিনি তার পুত্র বিন্দুসারের হাতে বিশাল সাম্রাজ্যের ভার তুলে দিয়ে জৈন ধর্ম গ্রহণ করলেন। একসময় পরাক্রমশীল সম্রাট, যার তরবারির ভয়ে শত্রুরা কাঁপত, তিনি এক সাধারণ সন্ন্যাসীর বেশে দক্ষিণ ভারতের শ্রবণগোলায় চলে গেলেন। সেখানে অনশনের মাধ্যমে অত্যন্ত শান্তিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চন্দ্রগুপ্ত মৌর্য আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি প্রমাণ করে গেছেন যে জন্ম বংশ পরিচয় নয়, যোগ্যতা, অধ্যবসায় এবং সঠিক গুরুর নির্দেশনা থাকলে এক সাধারণ রাখাল বালকও অখণ্ড ভারতের সম্রাট হতে পারে।